প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে প্রবাস জীবনের আসরে স্বাগত জানাই। আমাদের আজকের এই পর্বেরও অতিথি কিউশু বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম মারুফ। গত পর্বে আমরা জাপানে তার উচ্চশিক্ষার অভিজ্ঞতা ও কর্মজীবনের সূচনা সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা শুনব তার বর্তমান গবেষণা ও জাপান প্রবাসের বিভিন্ন দিক সম্পর্কে। আমরা এই সাক্ষাৎকার নিয়েছি 2024 সালের 29শে মার্চ। সাক্ষাৎকার গ্রহণ করেছি আমি, সঙ্গীতা রাজবংশী দাস। ডক্টর কাজী রফিকুল ইসলাম মারুফ, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের প্রবাস জীবন অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগতম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। 2017 সালে আপনি জাপানে ফিরে এসে কিউশু বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এই সিদ্ধান্তের পেছনে কোন কারণ বা কোন ধরনের পরিস্থিতি কাজ করেছিল? ধন্যবাদ। আমি আগে জানিয়েছিলাম যে আসলে আমার লক্ষ্য ছিল বাংলাদেশে সেটেল হওয়া, এবং সে কারণেই জাপানের চাকরি ছেড়ে একটা পর্যায়ে আমি বাংলাদেশে চলে যাই, বাংলাদেশে কাজ শুরু করি। তো সেভাবেই সব কিছু চলছিল খুব সুন্দরভাবে, এবং আমি আমার মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময়টা ওইখানে পার করছিলাম, কারণ ওই সময়টা আমি গ্রামের মানুষকে নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। স্বাস্থ্য সেবার কথা বলেছিলাম, এছাড়াও বিভিন্ন সেবা নিয়ে ওদেরকে সরাসরি সেবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2016-তে আপনি জানবেন যে ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটাকে হলি আর্টিজান ইনসিডেন্টস বলছি আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ওই ঘটনাতে যেটা হয়েছিল যে জাপানিজ বেশ কয়েকজন, সম্ভবত 7 জন জাইকার কনসালটেন্ট ছিলেন, তারা মারা যান। তো ওইটা আসলে বাংলাদেশে যত জাপানিজ ছিলেন সবার মধ্যে একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং সবাই ভয় পেয়েছিল, সবাই ভেবেছিল ওদের টার্গেট হয়তো জাপান কেন্দ্রিক ছিল। হ্যাঁ, যদি আমরা পরিষ্কার করে জানি না, কিন্তু এই ভীতিটা ওই সময় ছিল। এবং আমাদের পরিচিত যত জাপানিজ ফ্যামিলি ছিল, অনেকেই তখন বাংলাদেশের জাপানে ব্যাক করেছে। তো আমি যেহেতু এখানে সেটেল করার ইচ্ছা ছিল, আমি প্রথম দিকে চেষ্টা করেছিলাম ওই অবস্থার মধ্যে একটু দেখি অবস্থা কি দাঁড়ায়। তো প্রথম দিকে ওইভাবে থাকার চেষ্টা করলাম, কিন্তু চারিদিক থেকে বিভিন্ন রকম যে সমস্ত তথ্য আসতে থাকলো, এবং আমরা খুব সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা শুরু করলাম। বাচ্চাদের স্কুলে নেওয়ার ক্ষেত্রেও একদম গাড়ি স্কুলের দোরগোড়া পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত আমরা ছাড়তে পারতাম না বাচ্চাদেরকে, এই ভীতিটা ছিল। তো এইভাবে কিছুদিন চলতে চলতে দেখলাম যে সবার মধ্যে একটা কঠিন একটা অবস্থার মধ্যে চলে, সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আসা শুরু করলো, যে এইভাবে থাকা যায় না। যে একে তো ওইখানে যে স্ট্রাগল করে একটা সেটেলমেন্টে আসছে, এখন আবার জীবনযাপন ফ্রিলি মুভমেন্ট করতে পারছে না, স্কুলে ফ্রিলি যেতে পারছে না, হ্যাঁ, প্রতি মুহূর্তে এক ধরনের নজরদারির মধ্যে থাকতে হচ্ছে। এটা ওদের জন্য খুব কঠিন হয়ে গেল। আচ্ছা। আমার মেয়ে তখন হাই স্কুলে, ছেলেও হাই স্কুলে ঢোকার পথে ছিল। আচ্ছা আচ্ছা, মূলত পরিবারের নিরাপত্তার কথা ভেবে আপনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। আচ্ছা, তো 2017 সালে জাপানে ফিরে আসার পরেও নতুন কাজের পাশাপাশি আপনি গ্রামীণ কমিউনিকেশনসে পরিচালক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। একই সাথে দুই জায়গায় সময় দিতে সমস্যা হয়নি? আসলে বড় কোনো সমস্যা নাই, সমস্যা ছিল না, হচ্ছে না। কারণটা হচ্ছে, আমরা বাংলাদেশে যেটা কাজ করতাম সেটা ছিল R&D সেন্টারের কাজ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে যেটা আমরা গবেষণা করি তার ইমপ্লিমেন্টেশনটা আমরা বাংলাদেশে করতাম। আচ্ছা। তো তার জন্য আমার টিম ছিল, ওই টিম পরিচালনা করা, টিমে ফিল্ড কাজগুলো আদায় করা, এই কাজগুলো করতাম। তো জাপানে আসার পরে যেটা হলো, আমাদের কাজের কন্টেন্ট কিন্তু একই রইল, কারণ ওই যে আগে বললাম ওই সেন্টারটা ছিল আমাদের কিউশি ইউনিভার্সিটির জয়েন্ট কোলাবোরেশন। তো কিউশি ইউনিভার্সিটি প্রজেক্টগুলো এখন আমরা এখানে বসে করছি, যেটা আমি ঢাকাতে বসে করতাম এখন এখানে বসে আমি কাজগুলো করছি। শুধুমাত্র আমাকে ঢাকা টিমের সাথে নিয়মিত যোগাযোগ রেখে ওদের আগে যেমন সরাসরি দেখতে পারতাম, এখন ওইটা দেখতে পারি না, এখানে বসে মনিটর করতে হয়, তদারকি করে আমাদের কাজগুলো আদায় করতে হয়। তবে এইটা আমার জন্য একটা ভালো সুযোগও তৈরি করে দিল। এটা এই দুটো কাজ, যেহেতু আমাদের ফিল্ডের কাজ ওইখানে আছে, সেটার কারণে আমার প্রায়ই বাংলাদেশে যাওয়া হয় আর কি, আমার প্রজেক্টগুলো দেখতে যেতে হবে, যে মনিটর করতে হবে, এটা তো আমাদের রিসার্চের একটা অংশ হিসাবে। তো উপরই পাওনা হিসেবে বারবার দেশে যাওয়ার সুযোগ হলো, বাবা মাকে ছেড়ে এসছি তাদেরকে মাঝে মাঝে দেখার সুযোগ তৈরি হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। তো কিউশু বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে আপনাদের গবেষণা বাংলাদেশের বাইরে আরও কিছু উন্নয়নশীল দেশে পৌঁছাতে শুরু করে। এ পর্যন্ত কোন কোন দেশে আপনাদের এই মডেলটির প্রয়োগ হয়েছে? আচ্ছা, আসলে আমাদের যেই হেলথ কেয়ার যে সিস্টেমটা, পোর্টেবল হেলথ ক্লিনিকটা, এটা করা হয়েছিল উন্নয়নশীল দেশের জন্য। তো উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশকে আমরা মডেল হিসাবে কাজটা শুরু করেছি। সুতরাং এইটার
প্রয়োজনীয়তা বিভিন্ন উন্নয়নশীল সব দেশগুলোতেই আছে। তো যে কারণে ঢাকাতে থাকাকালীনই প্রথমেই আমরা আসলে ওইটার ইন্ডিয়াতে প্রতিবেশী ভারতে আমরা এটার ইমপ্লিমেন্ট করি। ভারতের জয়পুর, রাজস্থানের জয়পুর শহরে আমাদের প্রোগ্রাম। এটা সম্ভবত 2014-15 দিকে আমরা শুরু করি এখানে। এরপরে আমি যখন জাপানে আসলাম, জাপানে আসার পরে কাজের স্কেল আরও বাড়িয়ে দিলাম। ভারতের পরে পাকিস্তানে আমাদের কার্যক্রম চলছে, থাইল্যান্ডে আমাদের কার্যক্রম চলছে, কম্বোডিয়াতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, এবং খুব রিসেন্টলি আমরা আফ্রিকাতে আমাদের এই প্রোগ্রামটা নিয়ে যাচ্ছি। এবং আফ্রিকাতে হেলথ কেয়ার যেহেতু ওইখানেও একই রকম সিচুয়েশন, এবং আমি বলবো আরও খারাপ অবস্থা ওইখানে আছে, তো সেখানেও গত বছর 2023 থেকে আমরা আফ্রিকার জাম্বিয়াতে আমাদের এই কার্যক্রম শুরু করেছি। এবং এখন আলাপ হচ্ছে যে এটা নেক্সট ইয়ারে হয়তো আমরা এটাকে সুদানে নিয়ে যাব। আপনি বলছিলেন আপনার শৈশবের একটি অংশ গ্রামে কেটেছে। এই যে কাজের প্রয়োজনে আপনাকে এখন বিভিন্ন উন্নয়নশীল দেশের গ্রামে যেতে হচ্ছে, এসব দেশের গ্রামের সাথে নিজের দেশের গ্রামের কোনো মিল খুঁজে পান কি? এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে আমার যেহেতু ছোটবেলায় কিছুটা সময় গ্রামে কেটেছে, এই কারণে আমার ভেতরে আসলে গ্রামের একটা বড় একটা কি বলবো ইনফ্লুয়েন্স কাজ করে। যে কারণে আমি এখন যেখানেই যাই না কেন বিশ্বের বিভিন্ন দেশে, যেহেতু আমরা উন্নয়নশীল দেশগুলোতে কাজ করি, ওইখানে গেলে যেটা হয়, গ্রামে গেলে আমি সবসময় কেন যে আমার গ্রামের সাথে তুলনা করি, গ্রামের সাথে তুলনা চলে আসে যে এখানে এরকম আছে, আমার গ্রামটা কেমন। অনেক সময় মনে হয় যে আমরা আমাদের ছোটবেলায় যে গ্রাম ছিল, এই গ্রামের সাথে অনেক জায়গার মিল খুঁজে পাই। বিশেষ করে আমি যদি রিসেন্ট জাম্বিয়ার কথা বলি, এখানে গেলে আমার কাছে মনে হয় যে আমার ছোটবেলায় যে গ্রাম ছিল, যেরকম আমাদের দেশেও তো স্বাধীনতার পর একটা অভাব, অভিযোগ, মানুষের খাবারের সীমাবদ্ধতা ছিল, এই জিনিসটা এখনো এখানে প্রিভেইল করে। তো ওই জিনিসটা দেখলে আমার ওই দিনের কথা মনে হয়, এবং সাথে সাথে এটাও মনে হয় যে এইখানে কিছু এফোর্ট দিলে হয়তো এদের অবস্থা পরিবর্তন হতে পারে। আমরা যে অবস্থা থেকে আজকের এই অবস্থায় আসছি, এখানে এই সুযোগটা আছে, কিন্তু এই জিনিসটা হয়তো আমি জানি না যারা দায়িত্বে আছেন তাদের হয়তো দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকবে, তাদের হয়তো পরিকল্পনার ব্যাপার আছে, এটাকে চেঞ্জ করার অনেক সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, উন্নয়নশীল দেশে তো বটেই, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে আপনাদের এই যে স্বাস্থ্যসেবা মডেল যেটা আপনারা গবেষণা করছেন, এই মডেলটির কোনো প্রয়োগের কোনো সুযোগ কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বারবার আমি বলছি আমরা উন্নয়নশীল দেশের জন্য মডেলটা করেছি, কিন্তু এই মডেলটা নিয়ে যখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলি, প্রেজেন্টেশন করি, তখন সবাই বলে যে এটা তো শুধুমাত্র উন্নয়নশীল দেশের জন্য না, এটা তো আমাদের মতো দেশের, যেমন জাপানে এটা প্রয়োজন আছে। আমি জার্মানিতে একটা কনফারেন্স গিয়েছিলাম, ওরা বলে যে এটা আমাদের দরকার, আমরা একসাথে কাজ করতে চাই। কারণটা হচ্ছে আপনি জানেন যে এখন উন্নত দেশগুলোতে একটা এইজিং কমিউনিটি একটা বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে, বয়স্ক লোকদের। তো আমাদের সিস্টেমটা যেহেতু এটা হোম ডেলিভারি সার্ভিস দেওয়ার জন্য বয়স্ক লোকটা নিজের ঘরে বসে হেলথ কেয়ার সেবাটা নিতে পারে, এই কাজে এটাকে চমৎকারভাবে ব্যবহার করা যায়। জাপানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে আমি যদি হোক্কাইডোর কথাই বলি, এখানে অনেক এলাকা আছে যেখানে শুধু বয়স্ক লোকজন আছে, ওদেরও এখানে কিন্তু ক্রাইসিস আছে, কাছাকাছি হসপিটাল যে নাই, কিন্তু তারপরে জাপানের কিছু পলিসি আছে, পলিসির কারণে আমরা আমাদের এই সিস্টেমটা এখানে ব্যবহার করতে পারছি না এই মুহূর্তে, হয়তো একটা সময় সুযোগ তৈরি হবে। কিন্তু আরেকটা জায়গা আছে যেটা এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। আপনি জানেন যে জাপান একটা ভূমিকম্পের দেশ, এখানে জলোচ্ছ্বাস, সুনামি হয়, এরপরে যে পোস্ট ডিজাস্টার সিচুয়েশনে ইমিডিয়েট যে সার্ভিসটা দরকার, এইটার জন্য পিএইচসিটা কাজ করতে, পোর্টেবল হেলথ ক্লিনিক কাজ করতে পারে, এবং এই জন্য আমরা পোর্টেবল হেলথ ক্লিনিকে একটা ইমার্জেন্সি মডিউল তৈরি করেছি, এবং এইটা জাপানকে মাথায় রেখে আমরা তৈরি করেছি, এবং এটা নিয়ে এখন আমরা ফিল্ড লেভেলে কাজ করছি। ভবিষ্যতে এটা আমরা জাপানের প্রয়োজনে ব্যবহার করতে পারব। দুর্যোগ পরবর্তী যে জরুরি পরিস্থিতি, সেখানে আপনাদের এই নতুন যে মডেলটা সেটা ব্যবহার শুরু হতে পারে। বাহ, চমৎকার। তো একটু অন্য ধরনের প্রশ্ন করি। আপনি উত্তরে হোক্কাইদো আবার দক্ষিণে ফুকুওকা, দুই জায়গাতেই বসবাস করেছেন, দুই রকম জায়গাতেই। কোন জায়গায় বাস করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কেন? ভালো বলেছেন। আসলে এই প্রশ্নের সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয় যে আপনি পড়াশোনা করেছেন হোক্কাইডোতে, আপনি চাকরি করছেন কিউশুতে, উত্তর দক্ষিণ দুই মেরুতে কেন? আসলে আমি যেহেতু হোক্কাইডো দীর্ঘ সময় ছিলাম, প্রায় 12 বছর আমি হোক্কাইডোতে কাটিয়েছি, যে এই কারণে হোক্কাইডোর ওয়েদারের সাথে আমি ইউজ টু ছিলাম। হ্যাঁ, যদিও শুরুতে আমার কিছু স্ট্রাগল করতে হয়েছে, বাট ঠান্ডা আমার জন্য খুব একটা বড় ইস্যু ছিল না। আমি কেন জানি প্রথম থেকে ওটা অ্যাডাপ্ট করতে পেরেছিলাম।
তো ওইখানে আর যেহেতু 12 বছর ছিলাম, এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কোত্থেকে আসছেন, আমি সবসময় বলি যে আমি হোক্কাইডো থেকে এসেছি, আমি দোসাঙ্কো হোক্কাইডো প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা তো আচ্ছা ওইভাবে বলি। বাট যখন আর ফুকুওকাতে আসার পরে সবাই বলে যে ফুকুওকা তো গরম, তুমি ঠান্ডা জায়গাতে আসছো, এখানে নিশ্চয়ই গরম। কিন্তু আমার অবজারভেশন কিন্তু অপোজিট, আচ্ছা, উল্টো। তাই? আমি বলি যে আমি যখন হোক্কাইডোতে ছিলাম আমি ঠান্ডায় কখনো কষ্ট পাইনি, কারণ আমরা তো ম্যাক্সিমাম সময় ঘরের ভেতরে থাকি, অল্প সময় বাইরে থাকি। হ্যাঁ, তো ম্যাক্সিমাম সময় ঘরে যখন থাকি, ঘর তো ওয়ার্ম, ওদের এখানে সেন্ট্রাল হিটিং থাকার কারণে একদম চমৎকার এটা। কিন্তু ফুকুওকার ঘর কিন্তু সেরকম না। ফুকুওকাতে ঘরগুলো এয়ার টাইট না, এখানে হিটিং সিস্টেম ভালো না। এখানে শীত কম, ওই হোক্কাইডোর মতো মাইনাস টেম্পারেচার হয়তো নামে না, কিন্তু আপনার 6-7 তো যায়, তো ওই সময় তো প্রচন্ড ঠান্ডা লাগে। তা আমি ফিল করি, আমি সবসময় বলি যে আমি তে গরম অবস্থায় ছিলাম, কিন্তু ফুকুওকাতে আসার পরেই বরং আমি শীতে কষ্ট পাচ্ছি। আচ্ছা, এটা বেশ মজার, কারণ কিউশুতে হয়তো বাড়ি ঘরগুলো সেইভাবে প্রস্তুত নয়, জন্য আপনার ঠান্ডাটাকে আপনি বেশি অনুভব করছেন কিউশুতে। বেশ মজার। আচ্ছা, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে আপনাদের কাজে কি কি ধরনের পরিবর্তন হতে পারে? আসলে যে কোনো টেকনোলজি মানে যদি সুন্দরভাবে ব্যবহার করা যায়, এটা মানুষের স্বার্থেই আসে, মানুষের কাজে আসে। আমাদের যে পোর্টেবল হেলথ ক্লিনিক যে সিস্টেমের কথা বলছি, এখানেও কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো কাজ করছে। যেমন ধরেন যে আমাদের ওই পোর্টেবল হেলথ ক্লিনিকের মধ্যে আমরা একটা ট্রিয়াজ সিস্টেমের ব্যবস্থা রেখেছি। ট্রিয়াজটা হচ্ছে এমন যে আমি ধরেন 100 মানুষের স্বাস্থ্য পরীক্ষা করলাম। স্বাস্থ্য পরীক্ষা করার পরে তার যে ভাইটাল ইনফরমেশন আমি যেটা কালেক্ট করব, সেই কালেক্ট ডেটাকে বেস করে আমার সিস্টেম আইডেন্টিফাই করতে পারে, ক্লাসিফাই করতে পারে যে রুগীর হেলথ সিচুয়েশন কেমন। আমরা 4টা ভাগে ভাগ করি: গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। হ্যাঁ, সবুজ হলুদ থেকে বোঝা যাচ্ছে এটা সিভিয়ার কোনো সিচুয়েশন না, কিন্তু অরেঞ্জ রেড হওয়ার মানে হচ্ছে এই রুগীর সিভিয়ার স্ট্যাটাসে আছে। তো তখন আমরা এই রুগীগুলোকে আইডেন্টিফাই করি যে এদেরকে সরাসরি ডাক্তারের কনসালটেন্সি নিতে হবে। তাহলে দেখেন যে আগে আমার 100 রুগীকে আমি হয়তো ডাক্তারকে দেখিয়ে তারপরে আমি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হতো, আর এখন আমি ওই স্ক্রিনিং করতে পারছি ট্রিয়াজের মাধ্যমে। দেখা যায় যে 100 লোকের মধ্যে মোটামুটি অরেঞ্জ এবং রেড হচ্ছে মাত্র 30%-এর মতো, অর্থাৎ 70টা পেশেন্টকে আমি ডাক্তারের উপর লোড কমিয়ে ফেলতে পারছি। তাহলে ডাক্তারের রিসোর্স যেহেতু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাকে সেই রোগীগুলোই দেওয়া উচিত যেগুলোর তার অ্যাড্রেস করা উচিত। আননেসেসারি অন্যকে দিয়ে তার সময়টা নষ্ট করা উচিত না। তাহলে এইভাবে এআই কিন্তু আমাকে হেল্প করছে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ের কথা একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন স্বাস্থ্য পরীক্ষা করি, একটা মানুষ হয়তো বিভিন্ন রকম ভাইটাল ইনফরমেশন নেই। আমি হয়তো ব্লাড প্রেশার নিচ্ছি, আমি গ্লুকোজ লেভেল দেখছি, আমি কোলেস্টেরল লেভেল দেখছি, আমি বিএমআই দেখছি, আমি টেম্পারেচার দেখছি, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে ফর এক্সাম্পল যে কোলেস্টেরল চেক আপটার জন্য কস্ট বেশি আসে। এখন আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা টেকনোলজি ব্যবহার করে আমরা যেটা করতে পারি, আমি এইটা না করে বাকি যে টেস্টগুলো করলাম এইটার উপর অ্যানালাইসিস করে আমি বলতে পারবো যে এই রোগীটার আসলে কোলেস্টেরল চেক করার দরকার আছে কিনা, অর্থাৎ সে কি কোলেস্টেরল হাই লেভেলে যাবে কি যাবে না। তো যারা যাবে না আননেসেসারি, তাকে আমি টেস্টটা করাবো না। যাদের প্রবাবিলিটি আছে তাকে টেস্টটা করাবো। তাহলে দেখেন আমি হেলথের যে কস্টটা আছে সেই কস্টটাকে আমি কমিয়ে ফেলতে পারছি। এরকম মানে আমি কিভাবে ব্যবহার করছি এটার উপর নির্ভর করছে। অর্থাৎ প্রাথমিক এই বিশ্লেষণগুলো আপনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে করাচ্ছেন, তার ফলে মানুষ যে ডাক্তার, মানব ডাক্তারের উপরে তার চাপটা কমে যাচ্ছে। বাহ, ঠিক তাই। আচ্ছা, সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমরা শেষ প্রশ্নে আসি। তো জাপানে গবেষণা ও কাজ করতে আগ্রহী আমাদের তরুণ শ্রোতাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি কিছু উপদেশ দিতেন। উপদেশ, আমি আমার অভিজ্ঞতার কথা যদি বলি, বা আমি এইভাবে দেখি যে আমি মনে করি যে গবেষণা খুবই দরকার, সব দেশের জন্য দরকার, কিন্তু গবেষণার সাথে একটা অর্থের সম্পর্ক আছে। গবেষণা করার জন্য প্রচুর অর্থ দরকার হয়। তা আমাদের মতো দেশে এই গবেষণা করার সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। কিন্তু জাপান, যেহেতু আমি এখানে আছি, আমি এখানে দেখি যে রিসার্চ করার, গবেষণা করার যথেষ্ট সুযোগ আছে। এবং আপনি জানেন যে জাপানের জনসংখ্যা যেহেতু কমে যাচ্ছে, এরা কিন্তু বাইরের লোককে এনকারেজ করছে জাপানে আসার জন্য। তো আমি মনে করি আমাদের দেশে তরুণ প্রজন্মের যারা আছে, যারা গবেষণা করতে আগ্রহী, তাদের জন্য জাপান একটা ভালো সুযোগ
সুযোগ তৈরি হতে পারে আর কি। কারণ এখন জাপানের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অফারগুলো আছে, বিভিন্ন রকম স্কলারশিপের সুযোগ সুবিধা আছে। এই সুযোগগুলো যদি ওরা নিতে পারে তাহলে ওরা কিন্তু এখানে এসে গবেষণা করতে পারে, হ্যাঁ, গবেষণা করার সুযোগটা পাবে। কারণ শুধু বাংলাদেশ না, যে কোনো উন্নয়নশীল দেশে গবেষণা করা ডিফিকাল্ট, কিন্তু এই সুযোগটা যেহেতু এখানে আমরা নিতে পারি, আমি এনকারেজ করব, আমি বলবো ইয়াংদের যে তোমরা জাপানে ট্রাই করো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে তোমরা কিন্তু এইভাবে না যে আমি আমার ব্রেইন ড্রেইন করে যে বাইরে চলে আসলাম আর দেশের সাথে আমার সম্পর্ক থাকবে না, সেটা যেন না হয়। সবার ভেতরে যেন থাকে যে আমি বাইরে যেটা শিখবো সেটা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি এটা যেন আমি আমার দেশে কাজে লাগাতে পারি। কারণ দেশের প্রতি আমার যে দায়বদ্ধতা সেখান থেকে যেন সরে না আসে। তো বাইরে আমরা আসবো, বাইরে থেকে উন্নত এডুকেশন বা গবেষণার কাজ করব, কিন্তু এটাকে কোনোভাবে আমার দেশের স্বার্থেও কাজে লাগাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চমৎকার উপদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। তো ডক্টর মারুফ, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের প্রবাস জীবন অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, পরপর 2 পর্বে আমরা কথা বললাম কিউশু বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম মারুফের সাথে। জানলাম উন্নয়নশীল দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া নিয়ে তাদের গবেষণার কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আসর এখানেই শেষ করছি।